হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিক্স দাদা। এটা কিন্তু আমাদের চ্যানেলের কেমিস্ট্রির নতুন একটা ভিডিও, যে ভিডিওতে আমরা কি শিখবো, অর্গানিক কেমিস্ট্রির আমাদের যে সিরিজটা চলছে প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি। ফার্স্ট চ্যাপ্টারটার বা জেনারেল অর্গানিক কেমিস্ট্রি যাকে বলে, এখন কিন্তু আমরা আস্তে আস্তে মেকানিজমে একেবারে ঢুকে যাব। আগের দিন আমরা নিউক্লিওফাইল, ইলেকট্রোফাইল এগুলো দেখে নিয়েছি আগের ভিডিওতে। তো কেউ যদি সেটা না দেখে থাকো, সেটা কিন্তু অবশ্যই দেখে আসো। ফ্রি রেডিক্যাল কী হয়, নিউক্লিওফাইল কী হয়, ইলেকট্রোফাইল কী হয়, কারণ এটা কিন্তু আজকে খুব ইম্পর্টেন্ট হবে। ঠিক আছে, তো সেইটা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখে আসো। প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে, ওখান থেকে গিয়ে ভিডিওটা খুঁজে নিতে পারবে তোমরা। আর আজকে আমরা কি করব তাহলে, আজকে আমরা ডাইরেক্টলি কত রকমের রিয়াকশন হয় তাদের মেকানিজমে ঢুকে যাব। চলো স্টার্ট করা যাক। এবারে আমরা টপিকটা দেখে নিই। ঠিক আছে, আমাদের আজকের স্টার্টিং টপিকটা হচ্ছে অর্গানিক রিয়াকশন। তো অর্গানিক রিয়াকশন কত রকমের হয়? 4 রকমের হয়। কি কি? অর্গানিক রিয়াকশন আমাদের 4 টাইপসের হয়। ঠিক আছে, একটা হচ্ছে সাবস্টিটিউশন রিয়াকশন, সাবস্টিটিউশন রিয়াকশন, ক্লিয়ার? 2 নম্বর হচ্ছে অ্যাডিশন রিয়াকশন, অ্যাডিশন রিয়াকশন। 3 নম্বর হচ্ছে এলিমিনেশন রিয়াকশন, এলিমিনেশন রিয়াকশন। 4 নম্বর হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট, রিঅ্যারেঞ্জমেন্ট। এবার কোনটা কি? সাবস্টিটিউশন রিয়াকশন হচ্ছে, নামেই বুঝতে পারছো, সাবস্টিটিউট করবে। যেমন তোমরা ফুটবল খেলা দেখেছো, তাই না? সেখানে 11 জন প্রথমে খেলা শুরু করে, তারপর ধরো 1-2 জনকে সাবস্টিটিউট করে। সাবস্টিটিউট করা মানে যে খেলছিল তার জায়গায় সে উঠে যায়, নতুন একজন তার জায়গায় এসে খেলা শুরু করে। সাবস্টিটিউশন রিয়াকশনও সেরকম। ধরো কোনো একটা কম্পাউন্ডের মধ্যে কোনো একটা গ্রুপ ছিল, সেইটা সরে যাবে, তার জায়গায় অন্য কোনো একটা গ্রুপ এসে বসবে। মানে একজনের জায়গা থেকে একজন সরে যাবে, তার জায়গায় অন্য একজন এসে বসবে। এটা হচ্ছে সাবস্টিটিউশন রিয়াকশন। অ্যাডিশন রিয়াকশন কি? জাস্ট অ্যাড হবে, মানে আগে যে কম্পাউন্ডটা ছিল তার মধ্যে আরো এলিমেন্ট বা গ্রুপ অ্যাডিশন হবে। এটা হচ্ছে অ্যাডিশন রিয়াকশন। এখানে বাইরে কেউ বেরোবে না, ক্লিয়ার? এলিমিনেশন রিয়াকশন কি? এলিমিনেট হবে মানে বাদ যাবে। ঠিক আছে, মানে যেটা ছিল সেখান থেকে এলিমেন্ট বা গ্রুপ বা অ্যাটম বেরিয়ে যাবে, কেউ কিন্তু অ্যাড হবে না, ক্লিয়ার? মানে অ্যাডিশনের ঠিক উল্টোই হচ্ছে এলিমিনেশন রিয়াকশন। আর রিঅ্যারেঞ্জমেন্টটা কি? রিঅ্যারেঞ্জমেন্ট হচ্ছে, ধরো একটা মলিকিউলে গ্রুপ বা অ্যাটমগুলো যেভাবে সাজানো ছিল, রিয়াকশনের পরে ওদের পজিশনগুলো চেঞ্জ হয়ে গেছে। কেউ বাইরেও যায়নি, কেউ ভেতরেও আসেনি, খালি পজিশন চেঞ্জ হয়ে গেছে বা কিছু মডিফাই হয়ে গেছে। এটা হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশন, নতুনভাবে সাজানো, ক্লিয়ার? আচ্ছা, এবার এই সাবস্টিটিউশন রিয়াকশন কত রকমের হয়? এই সাবস্টিটিউশন রিয়াকশন 3 রকমের হয়। একটা হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, ঠিক আছে? একটা হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। আমি এরকম শর্টে লিখছি, হ্যাঁ, সাবস্টিটিউশনটা। আর একটা হচ্ছে ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন, ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন। তো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনটা কি? একটা নিউক্লিওফাইল বাইরে থেকে আসবে, সে এসে অন্য কাউকে যে বসেছিল তাকে সাবস্টিটিউট করে দেবে। নিউক্লিওফাইল কি, ইলেকট্রোফাইল কি, সেটা আমি আগের ভিডিওতে বলেছি। ঠিক আছে, তো একটা নিউক্লিওফাইল বাইরে থেকে আসবে কারোর একটা জায়গায়, তার জায়গায় সেটাকে সাবস্টিটিউট করে দেবে। আচ্ছা, এরপরে হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনটা কি? ইলেকট্রোফাইল এসে অন্য কাউকে সাবস্টিটিউট করবে। বুঝতেই পারছো, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনটা আমাদের কি ছিল? বাইরে থেকে একটা নিউক্লিওফাইল আসবে কারোর একটা জায়গায়, তাকে সাবস্টিটিউট করে দেবে। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন মানে ইলেকট্রোফাইল এসে একজনকে সাবস্টিটিউট করে দেবে। আর ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন মানে ফ্রি রেডিক্যাল এসে সাবস্টিটিউট করবে। মানে নামটা যেটা দিয়ে হয়েছে সেইটা কিন্তু বাইরে থেকে আসবে, সাবস্টিটিউট করবে, মানে সে এসে বসবে, এবার যে ছিল তাকে বার করে দেবে। ঠিক আছে, সেই অনুযায়ী নামটা হয়েছে। তো আমাদের এই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন আবার 2 রকমের হয়। একটা হচ্ছে SN1, একটা হচ্ছে SN2। এরকম ভাবে লিখতে হয়, এস সাফিক্সে ক্যাপিটাল এন, মাথায় তার 1। ঠিক আছে, SN1, এখানে SN2 হবে, সরি। ঠিক আছে, তো SN1 SN2টা কি, এটাই আমি আজকে মেকানিজমে পড়াবো, এটা আমি বলছি। ঠিক আছে, আপাতত SN1 SN2 নাম দুটো জেনে রাখো। আচ্ছা, এই গেল ব্যাপার। এবার অ্যাডিশন রিয়াকশন আবার 3 রকমের হয়। ঠিক আছে,
অ্যাডিশন রিয়াকশন তিন রকমের হয়, কি কি? সেম, এই নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন, ঠিক আছে, নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন, আচ্ছা, ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশন, আর একটা হচ্ছে ফ্রি র্যাডিক্যাল অ্যাডিশন রিয়াকশন। এগুলো যেমন সাবস্টিটিউশনটা যেমন তেমনই অ্যাডিশন, ঠিক আছে। তো নিউক্লিওফিলিক অ্যাডিশন মানে নিউক্লিওফাইল এসে অ্যাড হবে, ইলেকট্রোফিলিক অ্যাডিশন মানে ইলেকট্রোফাইল এসে অ্যাড হবে, ফ্রি র্যাডিক্যাল অ্যাডিশন মানে ফ্রি র্যাডিক্যাল এসে অ্যাড হবে। ক্লিয়ার? আচ্ছা, এলিমিনেশন রিয়াকশনটাও তিন টাইপের হয়, কি কি? একটাকে বলে E1, একটাকে বলে E2, একটাকে বলে E1CB, মানে এলিমিনেশন থ্রু কনজুগেট বেস, এরকম নাম, ঠিক আছে। তো এলিমিনেশন আমি যখন পড়াবো তখন এটা ডিটেলসে বলে দেবো, এখন এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। আর রিঅ্যারেঞ্জমেন্টে রিয়াকশনের কোনো ভাগ নেই, বাদ বাকি এইগুলো হচ্ছে আমার অর্গানিক রিয়াকশনের ভাগ, দেখে নাও একবার। আচ্ছা, এইবারে আমরা আমাদের টপিক দেখব, কি দেখব? SN1 আর SN2। তো শুরুতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে SN1 মেকানিজম। হেডিং হবে, খাতায় যারা লিখছো হেডিং দাও SN1 মেকানিজম। SN1 এর পুরো নাম কি? সাবস্টিটিউশন, সরি, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, সাবস্টিটিউশন ইউনিমলিকিউলার, ইউনিমলিকিউলার মানে একটা মলিকিউল। এবার একটা মলিকিউল মানে একটা মলিকিউল সাবস্টিটিউট হবে, ব্যাপারটা সেরকম নয়। এই নামটা কেন হয়েছে সেটা আমি পরে বোঝাতে পারবো, আগে মেকানিজমটা করাতে হবে তার জন্য, ঠিক আছে। তো সাপোজ ধরো আমি একটা রিয়াকশন লিখছি, কিরকম? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। এই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনের মেকানিজম দুটো হয়, একটা SN1 একটা SN2। তো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনটা কিরকম হবে? ধরো এরকম আমি একটা লিখলাম, এটা একটা আমার একটা কম্পাউন্ড লিখলাম, ধরো এখানে Br আছে, ব্রোমিন, ঠিক আছে। এইটার মধ্যে আমি কি দিচ্ছি? আমি দিচ্ছি অ্যাকুয়াস KOH, অ্যাকুয়াস মানে ওয়াটার সলিউশন অফ পটাশিয়াম হাইড্রোক্সাইড। ক্লিয়ার? এটা দিলে আমার কি তৈরি হবে? এখানে দেখো, এখানে আমার KOH-টা কিভাবে ভাঙবে? KOH-টা আমার K প্লাস প্লাস OH মাইনাস, এই দুটো পার্টিকেলে ভাঙবে, বা এই দুটো আয়নে ভাঙবে। এইবারে আমার কি? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। তাহলে এখানে নিউক্লিওফাইলটাকে আমি কি বলেছি? নিউক্লিওফাইল কাকে বলে? যাদের নিউক্লিয়াসের প্রতি একটা অ্যাট্রাকশন থাকে, মানে পজিটিভ চার্জের প্রতি একটা অ্যাট্রাকশন থাকে, তার মানে তাদের মাথায় হয় নেগেটিভ চার্জ থাকবে, না হলে তাদের মাথায় লোন পেয়ার থাকবে। তাহলে এখানে নিউক্লিওফাইলটাকে, এই যে OH মাইনাসটা হচ্ছে নিউক্লিওফাইল, বোঝা গেল? এখানে OH মাইনাসটা হচ্ছে নিউক্লিওফাইল। তাহলে কি তৈরি করবে? এই নিউক্লিওফাইলটা গিয়ে অ্যাটাক করবে কোথায়? এই কার্বনে। কেন? এখান থেকে লিভিং গ্রুপ হিসেবে ব্রোমিনই বসে আছে, Brটা হচ্ছে লিভিং গ্রুপ, মানে ওরা বেরিয়ে যাবে, কোনো একটা নিউক্লিওফাইল এলে বেরিয়ে যাবে, কারোর একটা জায়গায় তো কেউ বসবে, তবেই তো সেটা সাবস্টিটিউশন হবে, তাই না? তো OH মাইনাসটা যখন কার্বনে গিয়ে অ্যাটাক করবে তখন ব্রোমিনটা বেরিয়ে যাবে, ঠিক আছে। তো এখানে কি তৈরি করবে দেখো, CH3C, CH3, এটা যেমন ছিল তেমন থাকবে, ব্রোমিনের জায়গায় কি হয়ে যাবে? OH প্লাস, এই যে KBr, এখান থেকে পটাশিয়াম প্লাস আর এখান থেকে Br মাইনাস, KBr হয়ে যাবে। এইটা হচ্ছে আমার একটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। একটা নিউক্লিওফাইল এলো, একজনকে সাবস্টিটিউট করে নিউক্লিওফাইলটা কম্পাউন্ডটার মধ্যে বসে গেল। এইবারে এই রিয়াকশনটা SN1 মেকানিজম দিয়ে হয়। তার মানে কি করে আমি বলতে পারছি? কারণ আমি জানি, তোমাদেরকে জানাবো SN1 মেকানিজমটা কি, সেটা এবারে আমরা দেখব। এই SN1 মেকানিজমের দুটো ধাপ আছে, ঠিক আছে। এখানে আমি লিখি মেকানিজম। এই মেকানিজমের দুটো স্টেপ আছে। স্টেপ 1, ঠিক আছে। স্টেপ 1 হচ্ছে জেনারেশন অফ কার্বোক্যাটায়ন, বাংলায় বললে কার্বোক্যাটায়ন তৈরি বা উৎপত্তি, কার্বোক্যাটায়নের উৎপত্তি, ঠিক আছে। তো জেনারেশন অফ কার্বোক্যাটায়ন, তা কোথা থেকে কার্বোক্যাটায়ন তৈরি হবে? আমার যে রিঅ্যাক্ট্যান্ট যেটা নিয়েছি বা বিকারক যেটা নিই, এই বিক্রিয়ক যেটা নিয়েছি, সেখান থেকে আমার কার্বোক্যাটায়ন তৈরি হবে। তাহলে কি হবে? এখানে দেখো CH3 Br, এই আছে আমার। এইখান থেকে আমার কি হবে? কার্বোক্যাটায়ন
তৈরি হবে। কার্বোক্যাটায়ন কি করে তৈরি হবে? এই যে এখানে কার্বন আর ব্রোমিনের যে বন্ডটা আছে এর মধ্যে দেখো এইটা বাদে বাকি সবই কার্বন কার্বন বন্ড, তো তাদের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতার ডিফারেন্স কিন্তু নেই, কিন্তু কার্বন আর ব্রোমিনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স আছে। আমি যে ভিডিওতে কার্বোক্যাটায়ন পড়েছিলাম সেই ভিডিওরও কিছু জিনিস এইখানে কিন্তু লাগবে, তো কেউ দেখে না থাকলে কার্বোক্যাটায়নটা দেখে এসো। তো কার্বোক্যাটায়ন তৈরি হয় কি করে? তো এই যে ব্রোমিনের যেহেতু ইলেকট্রোনেগেটিভিটি বেশি, ওই জন্য এইখানে যে দুটো ইলেকট্রন আছে এই দুটো ইলেকট্রনই ব্রোমিন নিজের মাথায় তুলে নেবে, দুটো ইলেকট্রনই ব্রোমিন নিজের মাথায় তুলে নেবে। কি তৈরি করবে? এটা তৈরি করবে, ভালো করে দেখো, CH3C CH3 CH3, কার্বনের একটা বন্ড ভেঙে গেছে আর ইলেকট্রনটা চলে গেছে। ইলেকট্রনটা চলে গেছে মানে ওর নেগেটিভ চার্জটা কমে গেছে, তার মানে ওর মাথায় কি একটা আসবে? পজিটিভ চার্জ আসবে, প্লাস কি তৈরি হবে? Br মাইনাস। এই হচ্ছে আমার কার্বোক্যাটায়ন তৈরি। তাহলে জেনারেশন অফ কার্বোক্যাটায়ন, এটা হচ্ছে আমার কার্বোক্যাটায়ন তৈরি। এবার সেকেন্ড স্টেপে কি হবে? স্টেপ 2 হচ্ছে অ্যাটাক বাই নিউক্লিওফাইল। অ্যাটাক বাই নিউক্লিওফাইল, কারণ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হবে। তাই অ্যাটাক বাই নিউক্লিওফাইলে কি হবে? ওই যে আমার কার্বোক্যাটায়নটা ছিল CH3C CH3 CH3 প্লাস এই যে আমার কার্বোক্যাটায়নটা ছিল, এই কার্বোক্যাটায়নটায় কে অ্যাটাক করবে? নিউক্লিওফাইল অ্যাটাক করবে। এখানে নিউক্লিওফাইল কে? OH মাইনাস। তাহলে এখানে OH মাইনাস আছে, এই OH মাইনাসটা গিয়ে এই কার্বনে অ্যাটাক করবে। সবসময় মনে রাখবে অর্গানিক, এটা কিন্তু খুব ভাইটাল একটা পয়েন্ট আমি এখন বলছি, অর্গানিক কেমিস্ট্রির মেকানিজম দেখানোর সময় অ্যারোটা নেগেটিভ থেকে অলওয়েজ পজিটিভের দিকে অ্যারো হেডটা হবে। সেটা যেটা পজিটিভটা নেগেটিভের কাছে আসুক বা নেগেটিভটা পজিটিভের কাছে যাক, যাই হোক না কেন, অ্যারোর মাথাটা সবসময় পজিটিভের দিকে হবে নেগেটিভের থেকে, ঠিক আছে? মানে ধরো এখানে একটা নেগেটিভ আয়ন আছে, এখানে একটা পজিটিভ আয়ন আছে, তুমি অ্যারো হেডটা সবসময় এরকম দেবে, কখনো কিন্তু এরকম দেবে না, এটা এটার মধ্যে আসছে বলে, ঠিক আছে? কারণ এটা অ্যারো দিয়ে আমরা বোঝাই ইলেকট্রন ট্রান্সফার, তো ইলেকট্রন বেশি কোথায় আছে? নেগেটিভে, যাবে কোথায়? পজিটিভে। তো ইলেকট্রন ট্রান্সফারটা কোন দিক থেকে কোন দিকে হচ্ছে? নেগেটিভ থেকে পজিটিভে। এই জন্য যে কোনো অর্গানিক মেকানিজম দেখানোর সময় অ্যারোটা নেগেটিভ থেকে পজিটিভের দিকে দেওয়াটা দরকার। তো OH মাইনাসটা এখানে এসে অ্যাটাক করবে এই কার্বনে, তাহলে কি তৈরি করবে দেখো ভালো করে, CH3C CH3, এখানে একটা মিথাইল ছিল, এখানে OH তৈরি করবে, ঠিক আছে? আর এই যে এখানে K প্লাস আছে, আর এই Br মাইনাসটাকে নিয়ে KBr তৈরি হয়ে যাবে, তাই না? এই যে OH মাইনাসটা আছে তার মানে K প্লাসটাও আছে, হাওয়া তো হয়ে যাবে না? Br মাইনাসটাকে নিয়ে KBr তৈরি করবে, আর আমার আলটিমেটলি প্রোডাক্ট এটা হচ্ছে আমার আলটিমেট প্রোডাক্ট আফটার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বাই SN1 মেকানিজম। ক্লিয়ার? তো আশা করি SN1 মেকানিজমটা বোঝা গেছে। আমি আরেকবার বলে দিই, দুটো স্টেপে এই মেকানিজম হয়। প্রথম স্টেপে কি হয়? কার্বোক্যাটায়ন তৈরি হয়, জেনারেশন অফ কার্বোক্যাটায়ন। কিভাবে তৈরি হয়? যে আমার কম্পাউন্ডটা বা বিক্রিয়ক বা রিয়াক্ট্যান্টটা থাকে, সেটা হ্যালোজেনটা বা লিভিং গ্রুপের সাথে কার্বনের যে বন্ডটা থাকে সেই বন্ডটা ব্রেক করে ওইটা বেরিয়ে যায় এবং একটা কার্বোক্যাটায়ন তৈরি হয়। সেকেন্ড স্টেপে কি হয়? ওই কার্বোক্যাটায়নে আমি যে নিউক্লিওফাইলটা দিয়েছি, আমি যে মিডিয়ামে রিয়েজেন্টটা দিয়েছি বা বিকারকটা দিয়েছি, সেইটার নিউক্লিওফাইলটা গিয়ে কার্বোক্যাটায়নে অ্যাটাক করে, কারণ নিউক্লিওফাইলের মাথায় নেগেটিভ চার্জ থাকে আর কার্বোক্যাটায়ন পজিটিভ, এমনি এমনি যাচ্ছে না কিন্তু, নেগেটিভটা পজিটিভ আছে বলেই যাচ্ছে। তো ওকে গিয়ে অ্যাটাক করে ওই নিউক্লিওফাইলটা এই কম্পাউন্ডের মধ্যে ঢুকে যায়, কোনো কার্বোক্যাটায়নও থাকে না, আর KBr হয়ে যায়। তো এইভাবে আমার ব্রোমিনটাকে OH দিয়ে সাবস্টিটিউট করা হলো, যেখানে OH-টা একটা নিউক্লিওফাইল, ওই জন্য এটাকে বলছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, ঠিক আছে? এইটা হচ্ছে SN1 মেকানিজম। এই মেকানিজমটাকে আমরা SN1 বলি। এবার আমরা SN2 দেখব, তারপর দুটোর কম্প্যারিজন দেখব এবং SN1 কেন SN2 কেন বলে এটাও একটু দেখব, ঠিক আছে? দেখে নাও। আচ্ছা, এখানে না আমি একটা জিনিস ভুল দেখিয়েছি, এখানে সিঙ্গেল হেডের অ্যারো হবে না, ঠিক আছে? এখানে ডাবল হেডের অ্যারো হবে, মানে রিয়াকশনটা রিভার্সিবল রিয়াকশন, এদিক থেকে এদিকেও যেতে পারে, এদিক থেকে এদিকেও হতে পারে, ঠিক আছে? এই দুটো জুড়ে এটাও তৈরি হতে পারে বা এটা ভেঙে এই দুটো তৈরি হতে পারে, ক্লিয়ার? আর এই স্টেপটাকে স্লো স্টেপ হয়, মানে এই স্টেপটা হতে খুব কম মানে বেশি সময় লাগে, আর এই স্টেপটা হয় ফাস্ট স্টেপ। তো রিয়াকশন মেকানিজমে একটা কথা আছে যে কেমিক্যাল কাইনেটিক্স
তোমরা যখন 12-এ উঠে পড়বে তখন তোমরা আরও ভালো জানতে পারবে। তাও আমি একটু ছোট্ট করে বলে দিই। ধরো একটা রিয়াকশান 2-3টে স্টেপ নিয়ে হচ্ছে, যে স্টেপটা স্লোয়ার বা স্লোয়েস্ট হবে, ঠিক আছে, যে স্টেপটা সবচেয়ে বেশি সময় নিয়ে কমপ্লিট হবে, সেই স্টেপটার ওপরেই কিন্তু ওই রিয়াকশানটার রেট বা বিক্রিয়ার হারটা নির্ভর করে। রেট কাকে বলে? কোনো একটা রিয়াকশানের রেট কাকে বলে? যে কতটা টাইমে কতটা রিয়াকশানটা মানে হচ্ছে, কতটা রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্টে কনভার্ট হচ্ছে, কতটা কনসেন্ট্রেশন চেঞ্জ হচ্ছে উইথ রেসপেক্ট টু টাইম, সেটা হচ্ছে রিয়াকশানটার রেট। তাহলে ওই রিয়াকশানটার রেটটা ডিপেন্ড করে যে স্টেপটা সবচেয়ে স্লো হয় তার উপরে। তো SN1-এ এই স্টেপটা সবচেয়ে স্লো, তাহলে শুধুমাত্র এই স্টেপটার উপরই কিন্তু এই রিয়াকশানটার রেট বা বিক্রিয়ার হারটা ডিপেন্ড করবে, এই স্টেপটার উপরে করবে না। এই স্টেপটার উপরে এই স্টেপটা কত তাড়াতাড়ি হলো, কখন হলো, হলো না, ম্যাটারই করবে না। তার মানে আমরা এখানে লিখতে পারি যে SN1 এর ক্ষেত্রে যে এইটা রেট ইকুয়াল টু, এখানে একটা রেট কনস্ট্যান্ট আসে আর একটা কনসেন্ট্রেশন টার্ম আসে, ঠিক আছে, কার যেটার আমরা রিয়াকশন করছি। তার মানে এখানে এইটার রিয়াকশন করছি, তাহলে CH3 CBr, এটা হচ্ছে আমার এইটার থার্ড ব্র্যাকেট দিয়ে, মানে থার্ড ব্র্যাকেট দিয়ে সবসময় কনসেন্ট্রেশন টার্মকে ইন্ডিকেট করা হয়, ঠিক আছে। থার্ড ব্র্যাকেট মানে কনসেন্ট্রেশন, ওটার ভেতরে যেটা আছে সেটার কনসেন্ট্রেশনই আমরা বলছি। তো এই রিয়াকশনটা তোমাদের কাছে এখন বেশ অপরিচিত লাগছে, কারণ তোমরা 12-এ গিয়ে কেমিক্যাল কাইনেটিক্স করবে, তখন তোমরা ভালো করে বুঝতে পারবে। আপাতত এটুকু বুঝে নাও, রেট মানে কি আমি বললাম সেটা আশা করি বুঝতে পেরেছো, যে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে কতটা রিয়াক্ট্যান্ট থেকে কতটা প্রোডাক্ট কনভার্ট হচ্ছে উইথ রেসপেক্ট টু টাইম, ঠিক আছে। তার মানে আমরা কি লিখতে পারি? রেট ইকুয়াল টু ধরো একটা রিয়াকশন আছে A থেকে B হচ্ছে, তাহলে রেট ইকুয়াল টু এর যে চেঞ্জ, ধরো এরকম ডেল দিয়ে ডেল A ডেল T, ঠিক আছে, ডেল A ডেল T, এটা নেগেটিভ হয় কারণ এটা কমে যায়, আর B দিয়ে দেখালে পজিটিভ হবে। এই যে থার্ড ব্র্যাকেট অফ A মানে কি? এর কনসেন্ট্রেশন বা এর গাঢ়ত্ব, তো ডেল অফ A মানে কি? কতটা চেঞ্জ হচ্ছে, ডেল্টা মানে কতটা চেঞ্জ হচ্ছে, ডিভাইডেড বাই ডেল টি, কতটা টাইমের রেসপেক্টে কতটা চেঞ্জ হচ্ছে, সেটাই হচ্ছে রেট। এই রেটের একটা ল আছে, এইটাকেই বলে রেট ল, যে রেট প্রপোর্শনাল টু দ্য কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্ট্যান্ট, রেট ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্ট্যান্ট, মানে বিক্রিয়কের গাঢ়ত্বের ওপর একদম সমানুপাতিক কিটা বিক্রিয়ার হারটা। তাহলে প্রপোর্শনালিটি তুললে একটা কনস্ট্যান্ট আছে যাকে আমরা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট বলি, এটা 9-10-এ তোমরা অঙ্ক করতে গিয়ে শিখেছো। তাহলে রেট ইকুয়াল টু K ইন্টু এইটার কনসেন্ট্রেশন। এইবারে দেখো এইখানে যেহেতু আমার রিয়াকশানে কি ছিল, দুটো মলিকিউল ছিল, দুটো টাইপের মলিকিউল ছিল, একটা হচ্ছে এই রিয়াক্ট্যান্ট যেটা, আর একটা রিয়েজেন্ট যেটা KOH আমরা দিয়েছি, তাই না, যেটা নিউক্লিওফাইল যেখান থেকে বেরোচ্ছে। তো এইটার রেটটা রিয়াকশানের এই SN1 মেকানিজমে রিয়াকশানের আলটিমেট রেটটা কিন্তু এই সেকেন্ড টাইপ অফ মলিকিউলের উপর ডিপেন্ডই করছে না। কেন? কারণ এই স্লোয়েস্ট স্টেপটার উপর রেট ডিপেন্ড করবে, আর স্লোয়েস্ট স্টেপে KOH এর কোনো ভূমিকাই নেই, তাই না, স্লোয়েস্ট স্টেপে KOH এর কোনো ভূমিকাই নেই, তাই রেটটা শুধুমাত্র এই একটা মলিকিউলের উপরই ডিপেন্ড করছে। ওই জন্য এটাকে বলে ইউনিমলিকিউলার। আমি বললাম না, পরে বলবো যে ইউনিমলিকিউলার কেন বলে, এই কারণে এইটাকে বলে ইউনিমলিকিউলার, মানে এই মেকানিজমের যে বিক্রিয়ার হার বা রিয়াকশন রেটটা সেটা একটা মলিকিউলের উপরই ডিপেন্ড করে, দুটো মলিকিউলের উপরে ডিপেন্ড করে না। কিন্তু SN2 যখন হবে সেটা বাইমলিকিউলার, তখন আমরা দেখব যে দুটো মলিকিউলের উপরই রেটটা ডিপেন্ড করে। তাহলে এটা একটার উপর কেন ডিপেন্ড করে আরেকবার ছোট্ট করে বলে দিই, যে দুটো স্টেপ হচ্ছে তার মধ্যে এটা স্লো, যে স্টেপটা স্লো হয় তাকে বলে RDS মানে হচ্ছে রেট ডিটারমাইনিং স্টেপ, ঠিক আছে, এটা হচ্ছে RDS এর ফুল ফর্ম, রেট ডিটারমাইনিং স্টেপ। তাহলে যে স্টেপটা আমার রেট ডিটারমাইন করছে তাকেই রেট ডিটারমাইনিং স্টেপ বলে, যেটা স্লো হয় সেটাকেই RDS বলে। তাহলে এই স্টেপে KOH কোনো ভূমিকাই গ্রহণ নিচ্ছে না, KOH কোনো পার্টই কাজ করছে না, তার ফলে শুধুমাত্র একটা মলিকিউলের উপরই রেটটা ডিপেন্ড করছে, তাই একটা মলিকিউলই লিখেছি কনসেন্ট্রেশন হিসাবে, ওই জন্য ইউনিমলিকিউলার। ঠিক আছে, আশা করি বোঝা গেছে, দেখে নাও। আচ্ছা, এইবারে আমরা SN2 দেখব। SN2 আমি কি বললাম, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বাইমলিকিউলার, মানে এটাতে আমরা দেখব যে দুটো মলিকিউলের কনসেন্ট্রেশনের উপরই এইটার রেটটা ডিপেন্ড করে থাকে। ঠিক আছে, একটা এক্সাম্পল নিয়ে নিই আগেরটার মতোই। ধরো এরকম আমার আছে CH3Br, ক্লিয়ার? এইটার মধ্যে আমি সেম জিনিসই দিয়েছি অ্যাকুয়াস KOH। ঠিক আছে, আমার রিয়াকশনটা কি হবে, আমার কিন্তু রিয়াকশনটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, এবার সেটা
SN1 এ হচ্ছে না SN2 তে হচ্ছে সেটা পরের কথা, অরিজিনাল রিয়াকশনটা কিন্তু নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। তাহলে এখানে নিউক্লিওফাইলটাকে সেম অ্যাজ ইট ইজ OH মাইনাস নিউক্লিওফাইল, OH মাইনাসটা গিয়ে কাকে রিপ্লেস করবে, ব্রোমিনকে রিপ্লেস করবে। তাহলে এখানে কি তৈরি হবে, CH3OH প্লাস KBr, একই জিনিসই হবে, একই ঘটনাই ঘটবে। তোমরা বলবে স্যার আগেরটাও তো একই হলো, এটা কি আলাদা কি হচ্ছে? রিয়াকশন আলাদা নয়, রিয়াকশন সেম, আলাদা হচ্ছে রিয়াকশনটা কিভাবে হচ্ছে, মানে রিয়াকশনটার মেকানিজমটা আলাদা, ঠিক আছে? এইবার এটার মেকানিজমটা দেখব, SN2 মেকানিজম। এবার মেকানিজম আমরা লিখে নিই, এখানে আগে যেমন লিখেছিলাম। এই মেকানিজমের একটা স্টেপ, SN1 এ যেমন দুটো স্টেপে মেকানিজমটা হচ্ছিল, SN1 এ দুটো স্টেপে হচ্ছিল, SN2 কিন্তু ওয়ান স্টেপ মেকানিজম। স্টেপটার নাম কি, শর্টে যদি বলতে চাও তাহলে ব্যাকসাইড অ্যাটাক অফ নিউক্লিওফাইল, ব্যাকসাইড অ্যাটাক অফ নিউক্লিওফাইল, মানে পিছন দিক থেকে নিউক্লিওফাইলটা এসে অ্যাটাক করবে। ক্লিয়ার? পিছন দিক থেকে নিউক্লিওফাইলটা এসে অ্যাটাক করবে। কিরকম, ধরো এরকম আছে, কার্বন হাইড্রোজেন এগুলোকে খুলে আঁকছি, এই হচ্ছে আমার Br, এটা আমার রিয়াক্ট্যান্ট, তাই তো? নিউক্লিওফাইলটাকে OH মাইনাস, তাহলে OH মাইনাসটাকে পিছন দিকে লিখি, এটা কম্পাউন্ড, এটা সামনের দিক, এটা পিছন দিক। পিছন দিক মানে যেদিক থেকে লিভিং গ্রুপটা বেরোবে তার অপোজিট দিক থেকে। আজকে যদি Brটা এখানে থাকতো, ঠিক আছে, হাইড্রোজেনটা সাপোজ ধরো এখানে থাকতো, তাহলে এইটার পিছন দিক এই দিকটা হতো, মানে OHটা এই দিক থেকে এসে অ্যাটাক করতো। কেন? কারণ Brটা এই দিক থেকে বেরোবে। বোঝা গেল? পিছন দিক মানে কম্পাউন্ডের তো সামনে পিছন হয় না, ব্যাপারটা হচ্ছে লিভিং গ্রুপটা যেদিকে আছে তার অপোজিট দিক, সেটাই হচ্ছে ব্যাক সাইড। আর লিভিং গ্রুপটাকে আমরা ফ্রন্ট সাইড হিসাবে ধরছি, তাই এটা ব্যাক সাইড। তো OH মাইনাসটা গিয়ে এইভাবে অ্যাটাকটা করবে। অ্যাটাক করে কি তৈরি হবে, একটা ইন্টারমিডিয়েট স্টেপ তৈরি হবে, ঠিক আছে, বা ট্রানজিশন স্টেট তৈরি হবে, যেটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করে না, আমরা খুঁজে পাবো না, কিন্তু ওই প্রসেসটা হয়েই তারপরে পরের ধাপে যায়। সেটা কি রকম, ধরো এরকম হবে, এই তোমার H আছে, CH, এই যে OHটা আছে এটা ডট 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 লাইন দিয়ে দেখাবো, আবার Brটাও ডট 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 লাইন দিয়ে Brটা দেখাবো। এখানে একটা হ্যাচ এরকম দেওয়া হয়, এটাকে ট্রানজিশন স্টেট বলে, ঠিক আছে? এটার মানে হচ্ছে গিয়ে এই যে OHটা পেছন থেকে এসে অ্যাটাক করছে আর ব্রোমিনটা এখান থেকে বেরিয়ে যাচ্ছে। আমার কি, এটা অ্যাটাক করছে, ব্রোমিনটা এখান থেকে ইলেকট্রন নিয়ে বেরিয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এটা অ্যাটাক করছে, বেরিয়ে যাচ্ছে, দুটো ঘটনা কিন্তু সাইমালটেনিয়াসলি হচ্ছে, দুটো ঘটনা কিন্তু একসাথে হচ্ছে। তাহলে দুটো ঘটনা যদি একসাথে হয়, তাহলে এই ডটেড মানে হচ্ছে বন্ড, মানে হাফ বন্ড, মানে পুরো বন্ড তৈরি হয়নি বা পুরো বন্ড ভাঙেনি। এখানে কি হবে, ব্রোমিনের বন্ডটা ভাঙবে, অর্ধেকটা ভেঙেছে, OH এর বন্ডটা তৈরি হবে, সেটা অর্ধেকটা তৈরি হয়েছে, সেরকম একটা স্টেট, মানে মাঝামাঝি একটা স্টেট, ঠিক আছে? এটা কিন্তু তুমি অ্যাকচুয়ালি খুঁজে পাবে না, কিন্তু এটা হয়েই পরের ধাপে যায়। এরপরে কি হয়, এরপরে এখান থেকে ব্রোমিনটা আলটিমেটলি বেরিয়ে যায় আর এখানে OHটা ঢুকে যায়। এখানে তিনটা হাইড্রোজেন, এখানে OH প্লাস, এখানে Br মাইনাস। এই Br মাইনাসটা এখানে K প্লাস আছে, এই K প্লাসের সাথে রিঅ্যাক্ট করে KBr তৈরি করে ফেলে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এটা কি তৈরি হচ্ছে, CH3OH প্লাস KBr, এই দুটো তৈরি হচ্ছে, এটা CH3OH। এইবারে এখানে দুটো ব্যাপার আছে। একটা ব্যাপার হচ্ছে এটাকে বাইমলিকিউলার কেন বলা হচ্ছে, কারণ এটা যেহেতু একটাই স্টেপ, ওই জন্য এটা একটাই স্টেপ, মানে এইটাই রেট ডিটারমাইনিং স্টেপ, তাই তো? এটাই আমার রেট ডিটারমাইনিং স্টেপ। যে একটা স্টেপ মানে দুটো তিনটে স্টেপ থাকলে যে কোনো একটা রেট ডিটারমাইনিং হয়, আর যেখানে একটাই স্টেপ আছে ওটাই রেট ডিটারমাইনিং স্টেপ। তাহলে এখানে কজন কাজ করছে, OH মাইনাসটাও কাজ করছে, এইটাও কাজ করছে, তার মানে এইটার রেটটা এই দুটোর কনসেন্ট্রেশন বা গাঢ়ত্বের উপরই ডিপেন্ড করবে। তাহলে এটার ক্ষেত্রে আমরা রেট ইকুয়াল টু কি লিখতে পারি, K ইন্টু কনসেন্ট্রেশন অফ CH3Br ইন্টু কনসেন্ট্রেশন অফ OH মাইনাস, এই দুটোই লিখতে পারি। তাহলে দেখো এইখানে দুটো মলিকিউলের উপরই এর রেটটা ডিপেন্ড করছে, তাই এটাকে বলা হয় বাই মলিকিউলার, SN2, কারণ দুটো মলিকিউল, ঠিক আছে? বোঝা গেল? আর একটা বিষয়, এখানে আর একটা ঘটনা হয়, সেটা হয় ইনভার্সন অফ মলিকিউল। ইনভার্সন অফ মলিকিউলটা কি জিনিস? ইনভার্সন অফ মলিকিউলটা হচ্ছে, ভালো করে দেখো, এইখানে তিনটে হাইড্রোজেন কার্বনের এই দিকে ছিল, Brটা ওই দিকে ছিল,
আফটার ব্যাকসাইড অ্যাটাক, যেহেতু পেছন দিক থেকে অ্যাটাকটা হচ্ছে, ওই জন্য কি হয়, হাইড্রোজেনগুলো নিজেদের জায়গাটা চেঞ্জ করে নেয়। হাইড্রোজেনগুলো এখানে দেখো ডান দিকে চলে গেছে, ওইসটা চলে এসছে বাঁ দিকে। তাহলে মলিকিউলটা কি হলো, যেভাবে ছিল ইনভার্টেড হয়ে গেল না, যেভাবে ছিল তার থেকে ঘুরে গেল না, উল্টো দিকে ঘুরে গেল না। এই জন্য এইটাকে বলে ইনভার্সন অফ মলিকিউল। SN2 তে কিন্তু সবসময় ইনভার্সন অফ মলিকিউল হয়, SN1 এ হয় না। ক্লিয়ার? দেখে নাও। আচ্ছা, এইবারে আমরা SN2 আর SN1 কোথায় কখন কোনটা অ্যাপ্লাই করব, কখন কোনটা অ্যাপ্লাই করব না, সেটা নিয়ে একটু ভালো করে বুঝবো। দেখো, আমার SN1 রিয়াকশানের মেকানিজমটা কি ছিল, যে ফার্স্ট স্টেপ ছিল আমার কার্বোক্যাটায়ন তৈরি, মানে আমাকে কার্বোক্যাটায়ন তৈরি হবে, তারপরে আমার নিউক্লিওফাইল এসে অ্যাটাক করবে। সেকেন্ড স্টেপে আমার নিউক্লিওফাইল অ্যাটাক, এটা ছিল, তাই তো? শর্টে লিখছি আমি এখানে। ফার্স্ট স্টেপে কার্বোক্যাটায়ন তৈরি, এটা কার জন্য, SN1 এর জন্য। সেকেন্ড স্টেপে নিউক্লিওফাইল এসে অ্যাটাক করবে। তার মানে এবারে ভেবে দেখো, একটা স্টেপে কার্বোক্যাটায়নটা তৈরি হয়ে বসে থাকবে। ক্লিয়ার? তাহলে কার্বোক্যাটায়নটা কখন তৈরি হয়ে বসে থাকবে, যখন সেই কার্বোক্যাটায়নটা স্টেবিলিটি পাবে। ভালো করে বুঝবে, একটা স্টেপে যেহেতু ওয়ান স্টেপ নয়, দুটো স্টেপ, একটা হচ্ছে তারপরে আর একটা হচ্ছে, মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য হলেও, খুব মিলি সেকেন্ড বা সেকেন্ড কিছুর জন্য হলেও, ওই টাইমের জন্য হলেও কিন্তু কার্বোক্যাটায়নটা স্টেবল হচ্ছে, কারণ ওটা এক্সিস্ট করছে। ক্লিয়ার? তাহলে এক্সিস্ট যদি করে তাহলে সে স্টেবল হবে। কোনো কিছু স্টেবল হলেই এক্সিস্ট করে, না হলে কিন্তু এক্সিস্ট করে না। ক্লিয়ার? তার মানে কার্বোক্যাটায়ন তৈরি হবে এবং সেটা এক্সিস্ট করবে তখনই যখন সেটা স্টেবল হবে বা স্টেবিলিটি পাবে। তাহলে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অর্ডার আমরা কি জানি, 3 ডিগ্রি, গ্রেটার দ্যান 2 ডিগ্রি, গ্রেটার দ্যান 1 ডিগ্রি। তার মানে এই যে কার্বোক্যাটায়নটা আছে আমার CH3 CH3, এই কার্বোক্যাটায়নটা সবচেয়ে বেশি স্টেবল হবে, তারপরে এইটা, তাই না? আর লাস্টে এইটা ধরো, আর এর থেকে কম হচ্ছে এইটা, এটা গ্রেটার দ্যান গ্রেটার দ্যান গ্রেটার দ্যান। এটা হচ্ছে আমার কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অর্ডার। 3 ডিগ্রি সবচেয়ে বেশি, কেন এটা আমি বুঝিয়েছি কার্বোক্যাটায়নের ভিডিওতে, যারা দেখে থাকুনি তারা দেখে নাও। ঠিক আছে? কার্বোক্যাটায়ন 3 ডিগ্রি বেশি স্টেবল, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, আর এটা কোনো ডিগ্রি নেই। ঠিক আছে? তাহলে আজকে কার্বোক্যাটায়নের ডিগ্রি যত বাড়ছে তত তার কি হচ্ছে, স্টেবিলিটি বাড়ছে। তার মানে তুমি ভেবে দেখো, এখানে কার্বোক্যাটায়ন তৈরি হয়ে বসে থাকবে, যদি এই কার্বোক্যাটায়নটা তৈরি হয় তাহলে কি সেটা তৈরি হতে পারবে? কারণ ওটা তো স্টেবলই নয়, যে স্টেবল নয় সে তৈরিই হবে না। তাহলে যদি আমি ধরো এরকম একটা কম্পাউন্ড দিই তোমাকে আজকে, CH3CH2Br, তো তুমি এটার মধ্যে আমি অ্যাকুয়াস KOH দিয়ে দিয়েছি ধরো অ্যারোর ওপরে। ঠিক আছে? এইবারে তো তুমি এখানে কি করবে, তুমি এখানে SN1 এ করবে না SN2 তে করবে? SN1 এ হবে কি, ভালো করে ভেবে দেখো। SN1 হলে এখানে এই স্টেপ, ফার্স্ট স্টেপে এই জিনিসটা তৈরি হবে। এবার এটা কি আদৌ স্টেবল, এটা নিজেকে প্রশ্ন করো যে এটা কি আদৌ স্টেবল। যদি উত্তর আছে হ্যাঁ, তাহলে ঠিক আছে, কিন্তু এটা স্টেবল নয়। কার্বোক্যাটায়ন 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন স্টেবল নয়, তাহলে এটা তৈরিই হবে না, ফলে এখানে SN1 হবেই না। এটা আমাকে বুঝতে হবে। ঠিক আছে? আমার যেখানে কার্বোক্যাটায়ন স্টেবিলিটি পাবে মিনিমাম 2 ডিগ্রি, 3 ডিগ্রি হলে তো ঠিকই আছে, 3 ডিগ্রি যেখানে দেখবে SN1ই হবে কনফার্ম একদম, কিন্তু মিনিমাম 2 ডিগ্রি হতে হবে কার্বোক্যাটায়ন জেনারেট করার জন্য বা প্রডিউস করার জন্য বা তৈরি হয়ে দাঁড়িয়ে থাকার জন্য কিছু ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য। ঠিক আছে? তো আজকে যেটা এক্সিস্ট করবে তার মানে সেটা স্টেবল, আজকে ও এক্সিস্ট করে না বা তার মানে ওর স্টেবিলিটি নেই, তার মানে আমরা ঘুরিয়ে বলতে পারি স্টেবিলিটি নেই মানে সেটা তৈরিই হবে না। আজকে যদি আমাকে এই রিয়াকশনটা দেয়, সেটা SN1 এ কোনোদিন পসিবল নয়, SN2 তে পসিবল কি পসিবল নয় সেটা পরের প্রশ্ন, SN1 এ কখনোই হবে না, কারণ এখানে 1 ডিগ্রি তৈরি হচ্ছে, 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন এক্সিস্ট করে না। ক্লিয়ার? মিনিমাম 3 ডিগ্রি বা 2 ডিগ্রি হতে। এই জন্য দেখবে আগের পাতা উল্টে দেখো, যে তোমরা লিখেছো আশা করি, যে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন যেটা তৈরি হয়েছিল সেইখানেই কিন্তু আমি SN1টা দেখিয়েছি, আমি কিন্তু এইটার ক্ষেত্রে বা এইটার ক্ষেত্রে SN1 দেখাইনি। ক্লিয়ার? তাহলে SN1 কোথায় ভালো হবে, 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রিতে SN1, এইভাবে SN1 এর অর্ডারটা যাবে। তার মানে যত এদিক থেকে এদিকে যাবে, আজকে ধরো এরকম কম্পাউন্ডটা আছে CH3CBr, তাহলে এখানে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হবে, বুঝতে পারছো? এখানে CH3CH3CH3Br, ব্যাপারটা তো এরকম, তাই না? তাহলে
এটাকে গুছিয়ে লিখেছি, এটা গ্রেটার CH3 হোল টু CHBr, এটা একটা আছে যেটা হচ্ছে এইটা গ্রেটার CH3 CH2Br গ্রেটার CH3Br। এটা হচ্ছে আমার এদিক থেকে এদিকে যত যাবে SN1 তত কমবে, এটাতে সবচেয়ে বেশি হবে SN1, তারপরে এটা, তারপরে এটা, কারণ এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি করবে, এটা 2 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, আর এটার কোনো ডিগ্রি নেই। এই দুটোতে অ্যাকচুয়ালি SN1 হবেই না, ক্লিয়ার? এইটাতেও SN1 হবে কিছু বিশেষ ক্ষেত্রগুলোতে, আর এইটাতে অল টাইম SN1 হবে। কেন বোঝা গেল? কারণ এটায় 3 ডিগ্রি তৈরি হচ্ছে, এটায় 2 ডিগ্রি। এই কার্বোক্যাটায়ন দুটো স্টেবল, 3 ডিগ্রিটা সবচেয়ে বেশি স্টেবল, খুবই স্টেবল, আর 2 ডিগ্রিটাকেও আমরা মোটামুটি ধরতে পারি, কিন্তু 1 ডিগ্রি বা 0 ডিগ্রি এটাকে যাই বলি, এইগুলোতে কিন্তু SN1 কখনোই পসিবল নয়। কেন পসিবল নয় আশা করি বোঝা গেছে। এইবারে যদি আমি ধরো SN2 এর কথা বলি, SN2 তে আমার কি হচ্ছে ভালো করে ভেবে দেখো। SN2 তে আমার হচ্ছে ব্যাকসাইড অ্যাটাক, ব্যাকসাইড অ্যাটাক অফ নিউক্লিওফাইল। আমি নিউক্লিওফাইলটাকে শর্টে লিখলাম, ব্যাকসাইড অ্যাটাক অফ নিউক্লিওফাইল। এইবারে এখানে একটা জিনিস বোঝার আছে, ধরো আমি এটা নিয়েছিলাম, তাই তো, পেছন থেকে OH মাইনাসটা এসে অ্যাটাক করেছে। এইবার ধরো আমি এরকম একটা গ্রুপ নিলাম, Br, এখানে কি OH মাইনাসটা এসে অ্যাটাক করবে? এইটা বোঝার জন্য CH3 গুলোকে আমি একটু খুলে আঁকি, ভালো করে দেখো। এইবারে OH মাইনাসটা কোথা থেকে ঢুকবে? আমাকে ওই উত্তরটা দাও তো, কোথা থেকে ঢুকবে OH মাইনাসটা? কোথায় জায়গা আছে? এইখানে একটা CH3 গ্রুপ, এখানে একটা CH3 গ্রুপ, এইখানে একটা CH3 গ্রুপ। এই যে তিনটে CH3 গ্রুপের নিজেদের মধ্যে প্রচণ্ড ধাক্কাধাক্কি আছে, যাকে আমরা বলি স্টেরিক হিন্ড্রেন্স, আমি পড়িয়েছিলাম, ঠিক আছে? তো এই গ্রুপগুলো এতটাই বাল্কি বা এতটাই বড় এদের সাইজটা, যে পেছন দিকটাকে পুরো ব্লক করে রেখেছে। OH মাইনাসটারও সাইজ কিন্তু ছোট নয়, অক্সিজেনের সাইজ এরকম দুটো তার অরবিট থাকে, একটা নিউক্লিয়াস থাকে, দুটো অরবিট থাকে, হাইড্রোজেন আছে। এই যে OH মাইনাসের সাইজটাও কিন্তু খুব একটা ছোট নয়। এই জিনিসটা যে এসে ঢুকবে, কোথা থেকে ঢুকবে? একটা জায়গা লাগবে তো। ব্যাকসাইড অ্যাটাক যে আমি বলছি, আমি তো এই দিক থেকে ঢোকাতে পারবো না। হ্যাঁ, এদিক থেকে ব্রোমিন আছে, ঢোকাটা ইজিয়ার, কারণ ব্রোমিনের সাইজও বড়, এমন নয় যে ব্রোমিনের সাইজটা ছোট। কিন্তু আমার SN2 তে হবেটা কি? ব্যাকসাইড অ্যাটাক। তাহলে আমার পেছন থেকে যদি ঢোকার জায়গা না পায়, তাহলে কি ঢুকবে? ঢুকবে না। যেখানে ঢোকার মতো স্পেস পাবে সেখানেই ও ঢুকতে পারবে। এবার ধরো এইটার জায়গায় এরকম আছে, এখানে একটা মিথাইল আছে, আর ধরো দুটো হাইড্রোজেন আছে, CH3 CH2Br। এইবারে এইখানে OH মাইনাসটা কিন্তু এইখানে ঢুকতে পারবে, কিন্তু এইটার মতো ভালো হবে না, তাই না? এইটাতে তিনটা হাইড্রোজেন, এরকম ছোট ছোট সাইজের তিনটা হাইড্রোজেন আছে, কিন্তু এখানে CH3 সাইজটা এত বড়, হাইড্রোজেনের সাইজ দুটো ছোট। কিন্তু এইখানে ঢুকতে পারবে, তাও একটু ধাক্কাধাক্কি করে ঢুকে যেতে হবে, এরকম ঠেলে ঠুলে, সেই ভিড় মেট্রোতে যেমন বা ভিড় ট্রেনে যেমন করে ওঠো, সেরকম ভাবে OH ঢুকে যাবে। কিন্তু এর ক্ষেত্রে কিন্তু দেখো ইজি অ্যাভেলেবেল, অনেক জায়গা আছে, অনেক স্পেস আছে, ও গিয়ে ঢুকে মেরে বেরিয়ে যাবে, বার করে দেবে ব্রোমিনকে। কিন্তু এইটার ক্ষেত্রে দেখো, এইটার ক্ষেত্রে কি কোনোভাবে ঢুকতে পারবে? পারবে না। তার মানে SN2 ক্ষেত্রে আমরা কি বলতে পারি? ধরো এটাকে মুছে দিই আমি, ভালো তো লেখার জায়গা নেই। তাহলে SN2 ক্ষেত্রে আমরা কি বলতে পারি? যদি এরকম থাকে, এই যে CH3 হোল 3 CBr, তারপরে হচ্ছে CH3 হোল 2 CHBr, এটা হচ্ছে CH3 CH2Br, একটা হচ্ছে CH3Br, তাই তো? এটা আমার 3 ডিগ্রি, এটা আমার 2 ডিগ্রি, এটা আমার 1 ডিগ্রি, বা এটা কোনো ডিগ্রি নেই। যদি কার্বোক্যাটায়ন আমরা আসি তাহলেই ডিগ্রিটা আসছে। তো যত আমার এই দিক থেকে এই দিকে যাব, তত আমার SN2 হওয়ার রেটটা বাড়বে, তাই না?
যত এদিক থেকে এদিকে যাব তত SN2 হওয়ার রেটটা বাড়বে। কেন? কারণ যে কার্বনটার সঙ্গে ব্রোমিনটা লেগে আছে বা যে বেরোবে সেই গ্রুপটা লেগে আছে, তার ঘাড়ের ওপরে কম ওয়েটেজওয়ালা গ্রুপ আছে, ঠিক আছে? এখানে 3টে হাইড্রোজেন, ছোট 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 জায়গা লাগবে, এখানে 2টো হাইড্রোজেন, একটা মিথাইল, এখানে তাও ওই ভিড় বাস ট্রেনের মধ্যে ঢুকে পড়তে পারবে। কিন্তু এই দুটোতে ঢোকা খুবই, মানে এইটাতে তো হবেই না, বাদই দাও, এইটাতেও ঢোকা খুব কঠিন একটা ব্যাপার, ঠিক আছে? তো এইটাতে SN2 প্রায় হবে না বললেই চলে, এইটাতে হবে, এইটাতে সবচেয়ে ভালো হবে। ওই জন্য আমি কিন্তু এই এক্সাম্পলটা নিয়ে SN2 মেকানিজম দেখিয়েছিলাম, ঠিক আছে? তো কেন হবে না, কেন এটাই ভালো হবে বা এটাই কেন ভালো হবে না, আশা করি বোঝা গেছে। SN1টাও আশা করি বোঝা গেছে। SN1 এর রেটটা আমরা কি দেখেছি, যত এই দিক থেকে এই দিকে আসবো তত আমার SN1টা বাড়বে, তাই না? যত এই দিক থেকে এই দিকে আসবো তত আমার SN1টা বাড়বে। SN1টা এই দিকে কেন বাড়বে, কারণটা কি ছিল, এইটাই 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বেশি, ওটা থাকবে, এক্সিস্ট করবে। এখানে কার্বোক্যাটায়ন এক্সিস্টই করবে না, তার ফলে SN1 হবেই না। SN1 হতে গেলে কার্বোক্যাটায়ন হতেই হবে, তাহলে কার্বোক্যাটায়ন যদি নাই হয় তাহলে SN1ও হবে না। আর SN2 এর রেটটা কেন এদিকে বাড়ছে, কারণ এই কার্বনের মাথার বোঝাটা কমে যাচ্ছে, যত বোঝা কমবে পেছন থেকে ওইটা এরকম সেট করে ঢুকে পড়তে পারবে, ঢোকার জায়গাটা পাবে। কিন্তু এরকম একটা কম্পাউন্ড থাকলে যেখানে 3টে মিথাইল গ্রুপ এরকম দামড়া দামড়া ভাবে বসে আছে, এরকম এরকম এরকম, এই ওইটা ঢুকবে কোথা থেকে, তাই না? তার জন্য যে কার্বনটার সাথে ব্রোমিন বা লিভিং গ্রুপটা লেগে আছে, তার ঘাড়ের ওপর যত কম ওয়েটেজের জিনিসপত্র থাকবে, যত কম সংখ্যক পরমাণু থাকবে, সেখানে SN2 ভালো হবে। আর 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন হলে সেখানে SN1 বেটার হবে। এই হচ্ছে SN1 SN2 নিয়ে গল্প, ঠিক আছে? আশা করি SN1 SN2 তোমাদের পুরোটাই ক্লিয়ার, এটা নিয়ে কোনো ডাউট থাকার কথা নয় আমি যেভাবে পড়ালাম, ঠিক আছে? SN1 কেন বলে, SN2 কেন বলে, এটাও আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা SN1 SN2 বই থেকে আরেকবার ভালো করে পড়বে, ঠিক আছে? ওখানে কিছু কিছু এক্সাম্পল আছে, সেগুলো একটু দেখবে, পেছনের কিছু কোশ্চেন্স আছে সেগুলো একটু করবে। যদি কোনো ডাউট থাকে বা কোনোটা না পেরে থাকো, অবশ্যই আমাদেরকে জানিও। হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, আমাদের টেলিগ্রামের চ্যানেল গ্রুপ আছে, বিভিন্ন জায়গার লিঙ্ক দেওয়া আছে দেখবে ডেসক্রিপশানে, তোমরা যথেষ্ট আপডেটেড। তো সেখান থেকে তোমরা আমাদেরকে পাঠাতে পারো তোমাদের কনফিউশন, ডাউট, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস রিলেটেড যে কোনো কিছুরই। তো সেখান থেকে অবশ্যই সলভ করে দেওয়ার চেষ্টা করবো। আর SN1 SN2টা আশা করি বোঝা গেছে। যদি তাও কারো ডাউট থেকে থাকে কমেন্ট সেকশনে জানিও, ঠিক আছে? আমি তার উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব। আর ভালো করে পড়াশোনা করতে থাকো, বাড়িতে নিজের মতো করে পড়তে থাকো। এইভাবে আমাদের চ্যানেলটাকেও সাপোর্ট করো। আমার ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। আর আরও যে প্লে লিস্ট আছে, আরও যে চ্যাপ্টারগুলো হয়ে আছে, সেগুলোও তোমরা আমাদের চ্যানেল থেকে দেখতে পারো। আজকের মতো এই পর্যন্তই, টাটা।